আমার কাছে ক্ষমতা থাকবে, আমি যেভাবে খুশি সেভাবে সেটাকে চর্চা করতে পারবো। আমরা এখন পর্যন্ত জানি না আসলে বাংলাদেশের রাজনীতিবিদরা কি করেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এই গঠনতন্ত্র নিয়ে আসলে এনসিপি কতদূর যেতে পারবে বলে মনে করেন? বাংলাদেশের যে বড় একটা অংশ সুইং ভোট, এই ভোটটা কিন্তু মানে এই ভোটাররা কিন্তু কোনো দলের না। এনসিপি কি ধর্মনিরপেক্ষ দল নাকি ইসলামী মূল্যবোধ ভিত্তিক দল? এনসিপিকে আসলে স্পেসিফিক মানুষ কেন ভোট দিবে? ফ্যাসিস্ট বিরোধী একটা প্রতীক হিসেবে শাপলা কিন্তু মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে। এটা আসলে ইসি বলতে পারবে ইসি কেন দেয়নি। এই গণ অভ্যুত্থান কিন্তু সমাজের প্রত্যেকটা স্টেক হোল্ডারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে সফল হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচন কেন্দ্রিক রাজনীতিবিদদের বোঝাপড়া নিয়ে সময়ের আলোর বিশেষ আয়োজনে আমি উপস্থিত আছি জাওয়াদ আহমদ এবং আমার সাথে আজকে অতিথি হিসেবে আছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদী। দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে সময়ের আলোর এই বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহদী কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। দেশের রাজনীতিতে এক নয়া সূচনা ঘটেছে জাতীয় নাগরিক পার্টির হাত ধরে। এটাকে আমরা সভা সেমিনার সব জায়গাতেই এই আলোচনাটা আমরা শুনছি। দেশের রাজনীতিতে আসলে এনসিপির অনন্যতা কোথায়? কি বলবেন আপনি? ধন্যবাদ। আপনার মাধ্যমে সময়ের আলোর দর্শক যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এনসিপি জাতীয় নাগরিক পার্টি আমরা যাত্রা শুরুর বেশ আগ থেকেই ৫ই আগস্টের পর থেকেই রাজনীতির একটা নতুন পাটাতন তৈরি করা এবং এর সূচনা করা, এর যাত্রা সূচনা করার জন্য কাজ করছিলাম। তো সেই জায়গা থেকে যখন আমরা ৫ই আগস্টের পর মানুষের কাছে গিয়েছি, মানুষের কথা শুনেছি, এ ধরনের একটা রাজনৈতিক দল যেটা গণ অভ্যুত্থান থেকে উঠে এসেছে, গণ অভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে এসেছে, এ ধরনের একটা রাজনৈতিক দলের প্রত্যাশা মানুষের মাঝে ছিল এবং সেই প্রত্যাশা পূরণের জন্যই আমরা গণমানুষের রাজনীতি, মানুষের যে প্রত্যাশা স্বাধীনতার পর থেকে গত ৫৩ বছরে পূরণ হয়নি, সেই প্রত্যাশার জায়গাটায় কাজ করার জন্য তরুণরা যাতে একটি প্ল্যাটফর্ম সূচনা করতে পারে এবং এই প্ল্যাটফর্মের হাত ধরে যাতে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হয়, সেই অনন্য একটি আকাঙ্ক্ষার জায়গা থেকেই আমাদের রাজনৈতিক দলের সূচনা। এবং বৈশিষ্ট্য যদি বলি আমাদের রাজনৈতিক দলের, তাহলে বলবো যে এখানে তরুণদের যে নেতৃত্বটা, যেই নেতৃত্বের প্রতি মানুষের একটা আস্থা তৈরি হয়েছে ৫ই আগস্টের পরে গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায়, সেই তরুণ নেতৃত্ব নতুনভাবে কাজ করছে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা তাদের জায়গা থেকে ভূমিকা রাখছে। পাশাপাশি এনসিপির বিশেষ কিছু বৈশিষ্ট্য আমি বলবো যে আমাদের যেই ফিনান্সিয়াল পলিসি আছে, আমরা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে একটি অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে এসেছি, যেটা বাংলাদেশের রাজনীতিতে অন্যান্য কোনো রাজনৈতিক দলের মধ্যেই আমরা এখন পর্যন্ত সেভাবে দেখতে পাইনি। পাশাপাশি আমরা জবাবদিহিতার জায়গাটাও স্বচ্ছতা নিয়ে আসার চেষ্টা করছি আমাদের শৃঙ্খলা টিমের মাধ্যমে। যেখানেই আমরা রাজনৈতিকভাবে কিছু অস্থিতিশীলতার শিকার হচ্ছি, কিছু বিশৃঙ্খলার শিকার হচ্ছি, আমরা সাথে সাথে স্টেপ নিচ্ছি। এমনকি আমরা এই উদাহরণও সেট করেছি, এক্সাম্পলে সেট করতে সমর্থ হয়েছে এখন পর্যন্ত যে আমাদের দলের একদম হাই কমান্ডের কাছাকাছি, একদম উচ্চ পর্যায়ের দায়িত্বশীল যারা আছেন, তাদের ব্যাপারেও যদি কোনো অভিযোগ আসে, আমরা কিন্তু তাদের ব্যাপারেও ব্যবস্থা নিয়েছি। তো সেই জায়গা থেকে জবাবদিহিতার জায়গাটা আমরা স্পষ্ট স্বচ্ছ রাখার চেষ্টা করছি। আশরাফ মাহদী, যে ব্যাপারটা খুবই মানুষের মধ্যে যে বাংলাদেশের রাজনীতি দুই বৃত্তের মধ্যে ঘোরাফেরা করে, হয় ধানের শীষ কিংবা নৌকা। তো আপনাদের কি মনে হয় যে এই বৃত্তটা এনসিপির মাধ্যমে ভাঙা সম্ভব বা ভাঙতে পারবেন আপনারা? আসলে এই প্রশ্নের উত্তরটা আমি মনে করি যে সময় এই উত্তরটা দিয়ে দেবে এবং বর্তমান বাস্তবতায় আমি শুধু এতটুকু বলি যে বৃত্তটা অনেকটা ভেঙে গেছে ৫ই আগস্টের মাধ্যমে। কারণ ৫ই আগস্টের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের যে একটা রাজনীতিক দুর্বৃত্তায়নের কাঠামো তৈরি হয়েছিল গত ১৬ বছর, ফ্যাসিস্ট কাঠামো তৈরি হয়েছিল, সেটার প্রতি কিন্তু মানুষের অনাস্থা মানুষ জানিয়ে দিয়েছে এবং এই রাজনীতি, ফ্যাসিস্ট কাঠামো এবং আওয়ামী লীগের এই রাজনীতি যে বাংলাদেশে অকার্যকর, সেটা কিন্তু মানুষ ৫ই আগস্ট রাজপথে এই রায় জানিয়ে দিয়েছে। তো তার মাধ্যমে আপনি যদি দুই বৃত্তের কথা বলেন, আওয়ামী লীগ অলরেডি বাংলাদেশের রাজনীতিতে একটা ক্লোজ চ্যাপ্টার, অকার্যকর একটা দল। বাংলাদেশের রাজনীতিতে তারা পুনরায় আর কখনো ফিরতে পারবে কিনা সেই বাস্তবতা আমরা দেখছি না। পাশাপাশি আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে দুটি দলের মধ্যে এই রাজনীতির বৃত্তটা ঘুরতে থাকবে কিনা, সেটা আসলে আমাদের বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হচ্ছে কখনোই কিন্তু একটা রাজনৈতিক দল এক টার্ম পুরা করার পর
দ্বিতীয় টার্মে নির্বাচিত সরকার হয়ে আসার বাস্তবতা নেই। সেই জায়গা থেকে যদি আমি বলি, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে নিয়ে একদম 2008 পর্যন্ত, এরপর তো 3টা নির্বাচন আওয়ামী লীগ নিজের মতো করে করলো, আমি দামি ইলেকশন হইল, কিন্তু এর আগ পর্যন্ত বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল ক্ষমতা এসছে তারা কিন্তু একবারের বেশি এক টার্ম পুরা করতে পেরেছে, তার এর বেশি কিন্তু তারা পূরণ করতে পারে নাই। তার মানে বাংলাদেশের জনগণ এটা বুঝিয়ে দিয়েছে ব্যালটের মাধ্যমে যে তারা কোনো একটি রাজনৈতিক দলের উপরে সীমাবদ্ধ না, এবং তাদের ভরসা এবং আস্থার জায়গা কখনোই একটি রাজনৈতিক দল চূড়ান্তভাবে পূরণ করতে ব্যর্থ মানে হয়েছে। এই কথা থেকে বলি যে আপনি বলছেন না যে একবারের পরের বার শেয়ার হতে পারে না, এই বৃত্তান্তটা কিন্তু এই জায়গাতে যে আজকে আমরা আওয়ামী লীগকে যে কারণে ঘৃণা করছি, দেখেন 5 আগস্ট 2008-এর পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, বিএনপির প্রতিও কিন্তু এই ব্যাপারটাই তৈরি করার পরে আওয়ামী লীগকে নিয়ে আসা হয়েছে। এরপরে গিয়ে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠেছে বা স্বৈরশাসক কায়েম করেছে। তো প্রশ্নটা কিন্তু ওই জায়গাতে যে এই যে বিএনপির সামনে যে দল আসবে, কে আসবে আমরা বলতে পারছি না। 5 বছর পরে কি আমরা আজকের বিপ্লবের যে অবস্থা দেখছি, সেই জায়গা থেকে কি আসলে আওয়ামী লীগের ফিরে আসার দ্বার কি আসলে কি আমরা বন্ধ করতে পেরেছি বলে মনে করছেন? আমরা সেই দরজাটা বন্ধ করার চেষ্টায় আছি। আমরা যেই এক দফার দাবিতেই গণঅভ্যুত্থানটা সফল করেছি, সেটা হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, তার প্রথম অংশ। নতুন রাজনৈতিক বন্দোবস্তেরও আগে আমাদের ফ্যাসিবাদী কাঠামোটাকে বিলোপ করতে হবে, এবং এটার জন্যই আমরা এই মৌলিক সংস্কারগুলোর কথা বলছি। আমরা যখন এই সংস্কারগুলো করতে পারবো, এটা শুধুমাত্র বাংলাদেশে আসলে সংস্কার নিয়ে এক ধরনের আতঙ্ক কাজ করে, কারণ বাংলাদেশের অতীত অভিজ্ঞতা খুব একটা সুখকর না। এই সংস্কারের নামে বাংলাদেশে -2 ফর্মুলা নিয়ে আসা হয়েছিল, আরও নানান কিছু আমরা দেখেছি। তবে এখন আমরা যে সংস্কারের কথা বলছি, এটা কোনো একটা রাজনৈতিক দলের দাবি না। আমরা যে বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী একটা সময়ে এখনকার বাস্তবতায় জাতীয় ঐক্যমত্য কমিশনের মতো একটা বিষয় দেখছি, যেখানে সবগুলো রাজনৈতিক দল একসাথে বসে ঠিক করছে যে আগামী বাংলাদেশ কিভাবে চলবে। আমি মনে করি যে এই বাস্তবতাটা, এই জাতীয় ঐক্যমত্য তৈরি হওয়ার যে বাস্তবতা, এই বাস্তবতাটাই প্রমাণ করে যে বাংলাদেশের জনগণ এখন চায় যে বাংলাদেশটা আর কোনো রাজনৈতিক দলের হাতে জিম্মি না হোক। এবং এই জায়গাটায় যখন আমরা ধীরে ধীরে সফলতার মুখ দেখতে শুরু করব, আমরা যখন দেখব যে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হচ্ছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হচ্ছে, বিচার বিভাগ তার স্বাধীনতা অনুযায়ী কাজ করতে পারছে, কার্যকর আছে, এবং নির্বাহী বিভাগ তার মতো করে কাজ করছে, এই বিষয়গুলো যখন বাস্তবায়ন হবে, তখন আমরা এই রাজনৈতিকভাবে আসলে যে আপনি বললেন যে একটা দলের পরে আরেকটা দল ক্ষমতায় আসবে, তাদের হাতে এই ক্ষমতাটা কুক্ষিগত থাকবে, এই ক্ষমতা কুক্ষিগত থাকার প্রক্রিয়াটাই কিন্তু তখন বাধাগ্রস্ত হবে। তখন কিন্তু কোনো দলের হাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জিম্মি থাকবে না। এবং আমি মনে করি যে বাংলাদেশের জনগণ যখন শক্তিশালী হবে, আমরা কিন্তু সংস্কারের মধ্যে স্থানীয় সরকারকেও শক্তিশালী করতে বলছি। আমরা এর মাধ্যমে জনগণের সাথে জনপ্রতিনিধিদের যে দূরত্ব গত 53 বছর আমরা দেখেছি, যে জনপ্রতিনিধিরা শুধুমাত্র তাদের যেই আশপাশের লোকগুলো থাকে, তাদের যেই ক্যাডার বাহিনী থাকে, দলীয় লোকজনকেই সুবিধা দেয়, এবং জনগণের যে প্রাপ্য অধিকার সেটা কিন্তু তারা ঠিকমতো বুঝে পায় না। এটা অনেক দলের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে এটা সত্য, বাংলাদেশের ক্ষেত্রে একটা আমূল বাস্তবতা। তো সেই জায়গা থেকে যখন আমরা সরে আসবো, জনগণকে যখন আমরা এম্পাওয়ার করতে পারবো, আমরা কিন্তু তখন ভোটের বা ব্যালটের যেই রেভলিউশনের কথা আমরা বলছি, সেই রেভলিউশনের মাধ্যমে কিন্তু আমরা একটা সত্যিকারের পরিবর্তন আমরা দেখতে পারবো। আসলে ওই জায়গাটায় তখনই মানুষ যায়, বা বাংলাদেশের জনগণ যেতে বাধ্য হয়েছে, যখন তাদের সামনে কোনো অপশন ছিল না। বাংলাদেশের রাজনীতিতে আপনি দেখবেন যে আওয়ামী লীগকে তারা কখন আনছে, যখন মানে সেই অর্থে তো আওয়ামী লীগ কখনো 2008-এর পর থেকে কখনো নির্বাচিত সরকার হয়ে আসে নাই, কিন্তু যখনই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার পরে আসতে পারছে, সেটা হয়তো বিরোধী দলের প্রতি মানুষের একটা অনাস্থা তৈরি হওয়ার কারণেই তারা আসছে। সেম কথা বিএনপির ক্ষেত্রে অনেকটা সত্য। বাংলাদেশের যে বড় একটা অংশ সুইং ভোট, এই ভোটটা কিন্তু এই ভোটাররা কিন্তু কোনো দলের না। ওরা যখন মনে করে যে না, এখন আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে, তখন বিএনপিকে তারা ভোট দেয়। তখন এই বিরোধী মনোভাব থেকেই কিন্তু একটা দল ক্ষমতায় চলে আসছে। তো আমার মনে হয় যখন আমরা গণতান্ত্রিক চর্চাটা এবং আমাদের অপরাপর সংগঠনগুলো, রাজনৈতিক দলগুলোকে যখন আমরা এম্পাওয়ার করব, জনগণকে যখন আমরা এম্পাওয়ার করব, জবাবদিহিতার জায়গাটা যখন তৈরি হবে, তখন এই যেই পরিস্থিতিটা আমরা গত 53 বছর ধরে পার করছি, এই পরিস্থিতি থেকে কিছুটা উত্তরণ হবে। এনসিপির নতুন যে গঠনতন্ত্র নিয়ে বেশ কিছু আলোচনা আমরা দেখছি, এবং বাংলাদেশের যতগুলো দলের গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্রের মধ্যে অর্থাৎ এনসিপি একটা গঠনতন্ত্রের পরিবর্তন নিয়ে আসছে। তো বাংলাদেশের
প্রেক্ষাপটে এই গঠনতন্ত্র নিয়ে আসলে এনসিপি কতদূর যেতে পারবে বলে মনে করেন? যেমন একটু বলি আমি যে আপনাদের একটা গঠনতন্ত্র তৈরি হয়েছে যে যে একজন ব্যক্তি একাধিকবার দলের সভাপতি হতে পারবে, মানে দুইবারের বেশি দলের সভাপতি হতে পারবে না। বাংলাদেশের যে প্রেক্ষাপট ব্যক্তি কেন্দ্রিক দল গড়ে ওঠা, যেমন ধরেন বিএনপি সম্বন্ধে তারেক জিয়া কেন্দ্রিক বা অন্য বড় কোন লিডার কেন্দ্রিক দল গড়ে ওঠা, এই প্রেক্ষাপটের জায়গা থেকে আসলে আপনারা কি মানে এগিয়ে যেতে পারবেন বলে মনে করছেন? এখানে আমরা শুরু থেকে একটা কথা বলে আসছি যে এই গণ অভ্যুত্থান কিন্তু সমাজের প্রত্যেকটা স্টেক হোল্ডারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে সফল হয়েছে, এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের কাছে যখন গিয়েছি, আমরা একটা কৃষকের কাছেও যখন গিয়েছি, আমরা কিন্তু তার চোখে সেই স্বপ্নটা দেখেছি যে সে চায় তার ছেলেও এদেশের প্রধানমন্ত্রী কোনো একদিন হবে। বাংলাদেশের রাষ্ট্রটা যখন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যখন সেই জনগণকে যখন আমরা সেই পরিমাণে এম্পাওয়ার করতে পারবো, তখন কিন্তু এই ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠার বা ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল গড়ে ওঠার যেই চর্চা আমাদের মধ্যে চলে আসছে দীর্ঘ সময় ধরে, সেটা কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারবো, এক। আর দ্বিতীয়ত আমরা মনে করি যে শুধু একটা না, বেশ কয়েকটা সিদ্ধান্ত আমরা এনেছি, যেই সিদ্ধান্তগুলো আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আগে খুব একটা দেখা যায়নি। যেমন আমরা শুধু সভাপতি না, আমরা সাধারণ সম্পাদকের কথা বলেছি যে তারা দুইবারের বেশি হতে পারবেন না, এবং তাদের এই পদে আসার যে প্রক্রিয়াটা, সেটাও আমরা জনপ্রতিনিধি যারা আছেন, এটা যাতে শুধুমাত্র দল কেন্দ্রিক না থাকে, আমাদের জনগণের ম্যান্ডেট নিয়ে যে কাউন্সিলররা থাকবেন সারা দেশে, সেই কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়ে তাদের সভাপতি এবং সেক্রেটারি হতে হবে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে যখন একই কথা, মানে যখন জনগণ এই দলটাকে নিজের দল ভাববে এবং জনগণ যখন তার নেতাকে নির্বাচিত করতে পারবে, তাদের ম্যান্ডেটে নির্বাচিত একজন নেতার ভোট যখন ইলেকটোরাল কলেজের মাধ্যমে যেটা হয়, যে সেই ভোটটার মাধ্যমে যখন আপনি একটা দলের সভাপতি এবং সেক্রেটারি নির্ধারণ করছেন, তখন সেই দলটাকে কিন্তু জনগণ ভাববে যে এখানে আমাদের মতামতের প্রতিফলন ঘটছে। এনসিপির চলমান বা এনসিপির দৃশ্যমান যে আদর্শের কথা আমরা শুনছি, জবাবদিহিতার একটা ব্যাপার, এখন তৃণমূল পর্যায়ে এই আদর্শটাকে আসলে কাজ করে কিনা, এখানে একটা বাস্তবতা থাকে যে মানুষ পলিটিক্সে আসে কিন্তু একটা পাওয়ারের জন্য, তো যখন পাওয়ার আদর্শ অনেক সময় সাংঘর্ষিক হয়ে ওঠে, তো এই আদর্শ বরং বাস্তবতা, এই সংঘাতটাকে আসলে এনসিপি কিভাবে ডিল করবে? আমাদের দেশে যে রাজনীতি, আমাদের দেশের রাজনীতিবিদ মানেই হচ্ছে তার অনেক পাওয়ার থাকবে, সে যা ইচ্ছা তাই করতে পারবে এবং হচ্ছে সে অবাধ বিচরণ করবে, কিন্তু আদর্শ কিন্তু এটা না। এনসিপির আদর্শ হচ্ছে জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে। তাহলে একটা কিন্তু সংঘর্ষ হচ্ছে যে, যেমন ধরেন এনসিপিতে এখন যে নেতৃবৃন্দ আছে তারা তো হচ্ছে অভ্যুত্থান থেকে গড়ে ওঠা, কিন্তু তারাই কিন্তু পুরো দেশে সব জায়গাতে দায়িত্বশীল হবে না, নতুন দায়িত্বশীল হবে, নতুন অনেকে রাজনীতিতে আগ্রহ প্রকাশ করবে, তো তখন কিন্তু এই সংঘাতটা দেখা যাবে, তখন কিভাবে ডিল করবে? আচ্ছা, এখানে দুইটা বিষয় আমি প্রথমটা যদি নোটিস করি, যে আদর্শ বনাম বাস্তবতার যে সংঘাতটা আপনি যেটা দেখাতে চাইলেন বা যেটা প্রশ্ন করলেন, সেটা ভ্যালিড। এটা বাস্তবতায় আসলে এ ধরনের ঘটনা আমরা ঘটতে দেখছি। তবে বাস্তবতায় মানুষের মধ্যে যেই প্র্যাকটিস, মানুষ আসলে যেটাকে পাওয়ার প্র্যাকটিস বলে চেনে, যে আমার কাছে ক্ষমতা থাকবে, আমি যেভাবে খুশি সেভাবে সেটাকে চর্চা করতে পারবো, সেটা কিন্তু নীতি নৈতিকতার মানদণ্ডে আবার উত্তীর্ণ না। মানে আপনি যখন ওই ব্যক্তিটাকেই, ওই পাওয়ার হোল্ড করা ব্যক্তিটাকে আপনি জিজ্ঞেস করবেন যে আপনি কোন নিয়মের আদলে আপনি এভাবে পাওয়ার প্র্যাকটিস করছেন, আপনার মানে সংগঠন আপনাকে এতটা অবাধ বিচরণের স্বাধীনতা বা অধিকার দেয় কিনা, আপনার জনগণ কি আপনাকে এই ম্যান্ডেটটুকু দিয়েছে কিনা, সেই জায়গাতে কিন্তু সে কখনো সদুত্তর দিতে পারবে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আদর্শিক জায়গাটা বলতে, আমরা যদি এখানে আমাদের দলের ম্যানিফেস্টো, গঠনতন্ত্র, জনগণের কাছে আমাদের যে প্রতিশ্রুতি, সেই জায়গাটাকে যদি আমি আদর্শের জায়গায় ধরি, তাহলে একজন নেতার কখনোই সেই সুযোগ নাই যে সে তার মতো করে পাওয়ার প্র্যাকটিস করবে এবং সে জবাবদিহিতার ঊর্ধ্বে থাকবে, সেটার আসলে সুযোগই নাই। আপনি যখন একটা কাঠামোর মধ্যে পুরো বিষয়টাকে নিয়ে আসবেন, আমি আরেকটু স্পষ্ট করে বলি, আমাদের যেই বিশেষ করে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে একটা গ্রামের কৃষক, একজন কৃষকের যে অধিকার, সেই অধিকারটা সে রাষ্ট্রীয় কোন প্রতিষ্ঠান থেকে বুঝে পাবে, বর্তমান বাস্তবতায় মানে এই জিনিসটা খুব একটা ফাংশনাল না। আপনি দেখবেন যে খুব আমলাতান্ত্রিক একটা জটিলতার ভিতর দিয়ে একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে পর্যন্ত যাইতে হয়, তারা জানেও না যে আসলে তাদের নাগরিক অধিকারটুকু কি। আপনি যখন মানুষকে লিটারেট করবেন, আপনি যখন মানুষকে জানাবেন যে তার অধিকারটুকু কি, আসলে আমাদের রাজনীতিটা ওইটাই। আমরা যে মানুষের কাছে কাছে যাচ্ছি, আমরা যে উঠান বৈঠকগুলো করছি, মানুষের কথাগুলো শুনছি,
এই কথাগুলো কিন্তু আমরা ওই স্থানীয় ইউনোর কাছে অথবা ডিসির কাছে নিয়ে যাচ্ছি, স্মারকলিপি দেওয়া যায়, এই বিষয়গুলো তাদেরকে এই জায়গাগুলোতে তাদেরকে লিটারেট করে তোলার চেষ্টা করছি। তো এর মাধ্যমে যেটা হবে, জবাবদিহিতার যে জায়গাটা এটা তৈরি হবে। আপনি একটা মানুষকে কাকে গিয়ে আপনি প্রশ্ন করবেন, এটার জন্য অ্যাকাউন্টেবল কে, এটার জন্য দায়িত্বশীল কে, অথরিটি কে? আপনার তো নাগরিক হিসেবে সেই বিষয়টাকে জানতে হবে। আপনি যখন প্রক্রিয়াটা বিষয়ে জানবেন তখন কিন্তু এখন বর্তমানে আপনি যেই গ্যাপটার কথা বললেন, যে সংঘাতের কথা বললেন, এটা পুরাটাই তৈরি হয় একটা মানে অজানা বিষয় থেকে বা অজ্ঞতার কারণে। হ্যাঁ, অজ্ঞতার কারণে সাধারণ জনগণ জানে না এটার কারণ। কাউন্সিলর, হ্যাঁ, কাউন্সিলরের দায়িত্ব কতটুকু, আমি তার কাছে কত সুবিধা পাওয়ার সক্ষমতা রাখি, হ্যাঁ, এটা কিন্তু সে জানে না। এই জন্যই এই জায়গাটা একটা সংঘাত তৈরি হয়। এই জায়গা এটা একটা, আমি দুইটা বিষয় বললাম। সেকেন্ড যে বিষয়টা বললাম এটা হচ্ছে রাষ্ট্রের সাথে জনগণের যে সম্পর্কের জায়গাটা, সেখানেও যদি জবাবদিহিতা না থাকে তখন কিন্তু সেম প্রবলেমটা তৈরি হবে। একটা মানে ধরেন একজন গ্রামের চেয়ারম্যান বা সে মেম্বারও যদি হয়, তখন সে অবৈধভাবে তার পাওয়ার প্র্যাকটিস করতে থাকবে, তখন জবাবদিহিতার মধ্যে সে আসবে না। সেম কথা সংগঠনের ভিতরেও একটা জেলা পর্যায়ের একজন আহ্বায়ক, সে যদি তার কমিটির অন্যান্য মানুষের কাছে, অন্যান্য সদস্যদের কাছে যে তার একটা জবাবদিহিতার বিষয় আছে, সেই বিষয়টা যদি সে নিশ্চিত না হয় এবং তার অন্যান্য সদস্যরাও যদি না জানে যে আমার দলের গঠনতন্ত্রকে, ম্যানিফেস্টোকে আমি আমার আহ্বায়ককে কোন কোন জায়গায় অ্যাকাউন্টেবল করতে পারবো, তখন কিন্তু এই বিষয়টা ফাংশনাল হবে না। তো আমরা ওই জায়গাটাই কাজ করছি, মানুষকে লিটারেট করা, আরও কীভাবে ফাংশনাল করা যায়, জবাবদিহিতার মধ্যে কীভাবে নিয়ে আসা যায়, এটা যখন আমরা নিশ্চিত করতে পারবো তখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথাটা আমরা বলছি সেটা আমরা নিশ্চিত করতে পারবো বলে আশাবাদী। আপনাদের প্রতীক নিয়ে একটা আলোচনা চলছে যে অলরেডি হাসান ভাই থেকে শুরু করে সকলেই শাপলা প্রতীকের ব্যাপারে কথা বলছে। এটা তো এখন অফিসিয়ালি সিদ্ধান্ত আসে নাই মনে হয়। তো এর আগে নাগরিকত্ব শাপলা প্রতীকের ব্যাপারে আবেদন করেছিল, একটা দলকে ইসি না দিয়ে আপনাদেরকে দিতে পারে বলে আপনারা এত আত্মবিশ্বাসী মনোভাব আসছে কিভাবে, বা আপনারা এটা কিভাবে ভাবছেন যে এনসিপি কে আসলে শাপলা প্রতীকটা ইসি দিবে, যার কারণে ব্যাপকভাবে শাপলা নিয়ে স্লোগান অবধি চলে আসছে? এটা আসলে ব্যাপারটা কি? আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রত্যাশার জায়গা। আমরা চাচ্ছি ইসি আমাদেরকে শাপলা প্রতীকটা দিক, এটা আমরা চাই। এই প্রতীকটা কেন আমরা চাই সেটাও আমাদের আহ্বায়ক ব্যাখ্যা করেছেন। এটা এক কথায় বলতে গেলে এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে জনমানুষের সাথে খুব বেশি কানেক্টেড একটা প্রতীক। আপনি যেটা প্রশ্ন করলেন যে নাগরিকত্বকে কেন দেওয়া হয়নি, এটা আসলে ইসি বলতে পারবে ইসি কেন দেন, এই প্রশ্নটা আসলে আমাদের কাছে এটার উত্তর নাই। তবে আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে যে হয়তো এই প্রতীকের সাথে এমন কোনো শর্ত তাদের মধ্যে ছিল কিনা যেটা আসলে জাতীয় প্রতীকের সাথে মিলে যাচ্ছে, বা এটা আসলে আমরা জানি না এই প্রক্রিয়াটা কেন বাধাগ্রস্ত হয়েছে। ইভেন এটাও আমরা জানি না যে আসলে নাগরিক ঐক্য এই আবেদন করেছিলই কিনা, মানে আবেদন প্রক্রিয়াটা কেমন ছিল এবং ইসি কিভাবে নিষেধ করেছে, এটা আসলে সোশ্যাল মিডিয়ায় একটা আলোচনা এসছে, কিন্তু নির্ভরযোগ্য কোনো সূত্রেই আমরা এখন পর্যন্ত এই পুরো ব্যাপারটা জানতে পারি নাই যে এই বিষয়ে মন্তব্য করা যাবে। এক, আর দ্বিতীয়ত শাপলা প্রতীক চাওয়ার পরে নেতিবাচক প্রতিক্রিয়া যেই জায়গাগুলোতে এসছে সেটা নাগরিক ঐক্যর চেয়েও আমি যেটা বেশি দেখেছি সেটা হচ্ছে যে জাতীয় একটা প্রতীককে কি আমরা আমাদের দলীয় প্রতীক হিসাবে নির্বাচনে যাওয়ার জন্য দলীয় প্রতীক হিসাবে নিতে পারি কিনা। দেখেন, এই জায়গায় শাপলা জাতীয় প্রতীক তো শুধুমাত্র শাপলা ফুল ইটসেলফ এটা কোনো জাতীয় প্রতীক না, এটার সাথে আরও কিছু উপাদান, যে ছবিটা আমরা দেখি সেখানে আরও বেশ কিছু বিষয় আছে, তারপরে এটাকে একটা জাতীয় প্রতীক বলা যায়। এছাড়া এছাড়া আরও বিরোধিতার কিছু বিষয় আছে, তার মধ্যে আমি মনে করি যে মানে প্রাধান্য পেয়েছে রাজনৈতিক বিরোধিতাটা, মানে রাজনৈতিক কারণে একটা বিরোধিতা করার বিষয় থাকে, সেটা অনেক ক্ষেত্রেই হয়। আমি মনে করি সেই জায়গাটা এটা প্রাধান্য পেয়েছে। তবে জনপ্রিয় একটা প্রতীক যদি আমরা পাই, সেটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে অন্যদের সমালোচনার অনেকগুলো গ্রাউন্ড আসতে পারে, তারা তাদের মতো করে তাদের পয়েন্টে আলোচনা করবে। তবে জনপ্রিয় প্রতীক হিসাবে শাপলা পাওয়াটা, এটা আমি মনে করি না যে এটা আমাদের জন্য কোনো দিক থেকে দোষের। কারণ আমরা আজকেও একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, যে ধানের শীষ প্রতীকটা যখন জিয়াউর রহমান নিয়েছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ধানের শীষ প্রতীকটা নেন, এর আগে কিন্তু এই প্রতীকটা আব্দুল হামিদ খান ভাসানী এই প্রতীকটা নিয়েছিল এবং এটা খুবই জনপ্রিয় একটা প্রতীক, পরিচিত একটা প্রতীক হিসাবে এই অঞ্চলের মানুষের কাছে পরিচিত ছিল। তো সেই জায়গা থেকে জনপ্রিয় প্রতীক নেওয়াটা আমি কোনোভাবেই মানে দর্শনীয় মনে করছি না। কোনোভাবে কি শাপলা প্রতীককে আপনাদের চাওয়ার একটা হেফাজতের 13 সালের যে ম্যাসাকার ছিল শাপলা চত্বরে, এবং শাপলা বলতেই যে একটা জাগরণ, একটা শিহরণ বা একটা চেতনাগত একটা উপলব্ধি সৃষ্টি হয় বিশেষ করে ইসলামপন্থীদের মধ্যে,
কোনোভাবে কি যেহেতু আমাদের এই যে আজকের অভ্যুত্থান আমরা বারবার বলে আসি যে এই অভ্যুত্থানের সূচনাটা ছিল সেই 13 সালে, তো যদি কোনোভাবে কি আপনারা ওটার সাথে মিস করে বা ওটার সাথে অ্যালাইন করে কি এই শাপলা প্রতীককে পছন্দ করছেন? শাপলা প্রতীকের বিষয়ে এটার অ্যালাইনমেন্টটা আসলে আমাদের দলীয় অবস্থান হচ্ছে বা আমাদের আহ্বায়ক যেটা বলেছেন সেটাই, যে আমরা এটাকে গ্রাম বাংলার প্রতীক মনে করি এবং এটাকে একই সাথে আমরা গণ অভ্যুত্থানের প্রতীকও মনে করি। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের দলের সাথে এই প্রতীকটার খুব ভালো একটা কানেকশন আছে এবং গণ অভ্যুত্থানের প্রতীকের জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা তৈরি হয়েছে বিশেষভাবে, আমি যদি বলি, যখন ফ্যাসিস্ট প্রথমবারের মতো কালচারালি বাংলাদেশের মানুষের উপরে তার ফ্যাসিজমকে চাপিয়ে দিয়েছিল এবং এটার দৃশ্যমান সূচনা হয়েছিল শাহবাগের মাধ্যমে 2013 সালে এবং সে সময় শাপলা চত্বরের ঘটনাটা ঘটে। ফ্যাসিস্ট বিরোধী একটা প্রতীক হিসেবে শাপলা কিন্তু মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে এবং গণ অভ্যুত্থানের প্রতীক যদি আমরা বলি তাহলে কিন্তু গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে বিগত 16 বছর ধরে, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে এবং প্রত্যেকটা জুলুমের প্রতিক্রিয়ায় পুঞ্জীভূত যে ক্ষোভ মানুষের ভিতরে ছিল, সেই ক্ষোভের জায়গা থেকে কিন্তু গণ অভ্যুত্থানের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। তো আমরা যদি গণ অভ্যুত্থানের প্রতীক বলি তাহলে আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে, গ্লানির জায়গা থেকে, জুলুমের জায়গা থেকে এটাকে কোনো না কোনোভাবে কানেক্টেড করতে পারবো বিগত 16 বছরের ফ্যাসিস্টের জুলুমের প্রতিক্রিয়ায়। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের বাংলাদেশে ফ্যাসিস্ট তো শুধুমাত্র একটা ঘরানা বা গোষ্ঠীর উপরে নির্যাতন চালায় নাই, মানে তার মতো করে তার টিকে থাকার জন্য প্রত্যেকটা জনগোষ্ঠী, বিশেষ করে রাজনৈতিক এবং সামাজিকভাবে যারা প্রভাবশালী, তাদের উপর সে তার ফ্যাসিজমকে চালিয়ে তার ক্ষমতাকে মানে সে দীর্ঘায়িত করেছে। তো সেই জায়গা থেকে যারা শাপলার সাথে এটাকে কানেক্টেড মনে করে এবং তারা এটাকে নিজেদের জুলুমের একটা প্রতীক হিসাবে মনে করে, আমি মনে করি এটারও একটা বাস্তবতা আছে এবং এটাও খুব বেশি প্রাসঙ্গিক। আচ্ছা, এনসিপি কি ধর্মনিরপেক্ষ দল নাকি ইসলামী মূল্যবোধ ভিত্তিক দল? এটা একটা বড় প্রশ্ন, এটার ব্যাপারে কি বলবো? জাতীয় নাগরিক পার্টি মূলত যে রাজনীতিটা করছে সেটা আমাদের রাজনীতিতে সবসময় নাগরিক অধিকারকে প্রাধান্য দিয়ে আমরা একটা রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক বাস্তবতাকে সামনে রেখে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যাত্রা শুরু করেছি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশে যেই মতাদর্শের রাজনৈতিক জনগোষ্ঠী তাদের জায়গা থেকে রাজনীতিটা চর্চা করে আসছে, আদর্শকেন্দ্রিক রাজনীতির যে চর্চাটা দীর্ঘ সময় ধরে হয়ে আসছে, তাদের মতো করে রাজনীতিটা তারা করতে থাকতে পারে, সেই চর্চাটা জারি থাকা দরকার। আদর্শিক রাজনীতি করার অধিকারের জায়গা থেকে তো অবশ্যই সবাই যার যার অধিকারটা পাবে এবং কেউ যদি চূড়ান্ত একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে রাজনীতি করে তাহলে সে তার লক্ষ্যপানে অবশ্যই এগিয়ে যাবে, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। আপনি দেখেন বিএনপি বাংলাদেশের অন্যতম বড় একটি রাজনৈতিক দল, বিএনপির রাজনীতির ক্ষেত্রেও কিন্তু এখানে তারা যদিও বাংলাদেশ জাতীয়তাবাদের কথা বলছে, কিন্তু তারা কিন্তু ডান বাম বাইনারির বাইরে একটা বড় আমব্রেলা ক্রিয়েট করার চেষ্টা করছে, যেখানে তারা আসলে বাংলাদেশের সকল মত ও পথের লোকদের সাথে নিয়ে তারা রাজনীতি করতে পারে। আমরা এই জায়গাটায় একটু ভিন্নভাবে চিন্তা করছি। আমরাও বলছি যে মতাদর্শের বাইরে গিয়ে সকল মানে নাগরিকদের মৌলিক অধিকারকে প্রাধান্য দিয়ে রাজনীতি করা প্রয়োজন। তবে একটা বিষয়ে উপেক্ষিত ছিল স্বাধীনতার পর থেকে, সেটা হচ্ছে বাংলাদেশে যতগুলো জনগোষ্ঠী আছে, যতগুলো জাতীয়তা আছে, আপনি দেখেন যে বিহারিদের কিন্তু সেভাবে আমরা কখনো রিকগনাইজ করতে পারি নাই এবং মুখে আমরা উচ্চারণ না করলেও বাংলাদেশে সবসময়ই মাদ্রাসা শিক্ষার্থী যারা আছে, হ্যাঁ, আলেম ওলামাদের মধ্যে অনেকেই আছেন ভালো প্রতিষ্ঠিত যার যার জায়গাতে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটা একটা একটা আইসোলেশনের মধ্যে দিয়ে যায়। মানে তাদেরকে সবসময় কেমন যেন একটু একটা পাশে রেখে দেওয়া, একটু সমাজের একটা শ্রেণী হিসেবে ট্রিট করা। তো সেই জায়গাটাতে কিন্তু আমরা মেইন স্ট্রিমিংটা করতে পারিনি। পাশাপাশি এই ধরনের আরও অনেকগুলো প্রশ্ন কিন্তু আমরা স্বাধীনতার পর থেকে ডিল করি নাই, যে আসলে এই জনগোষ্ঠীর, এই জাতীয়তার এই বিষয়গুলোকে আমরা কিভাবে আরেকটু মেইন স্ট্রিমে নিয়ে আসবো, প্রত্যেকটা নাগরিককে আমরা কিভাবে একটা জায়গা থেকে দেখব, প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার কিভাবে সমান হবে, সেই জায়গাটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারিনি। এনসিপি জাতীয় নাগরিক পার্টি এই জায়গাটাতেই একটা চেষ্টা নিয়ে এগোচ্ছে
যে সমাজের প্রত্যেকটা নাগরিক, সে যেই ব্যাকগ্রাউন্ডেরই হোক, যে মতাদর্শেরই হোক, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে তার যে মৌলিক অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যাতে সে বুঝে পায়। এনসিপি কে আসলে স্পেসিফিক মানুষ কেন ভোট দিবে? ধরেন যদি বলেন যে এনসিপি ধর্মের অনেক উপকার করবে, তাহলে ধর্মভিত্তিক দল আছে, জামাত আছে, ইসলামী আন্দোলন আছে। যদি বলেন যে বাংলাদেশের যে লিবারেল পার্টির মতো কোনো কিছু করবে, তাহলে অনেক বামপন্থী দলগুলো আছে। যদি বলেন দুটো সমন্বয় করবে, তাহলে বিএনপি আছে। তাহলে ভোটের রাজনীতিতে আসলে এনসিপি কে আলাদাভাবে কেন মানুষ পছন্দ করবে? আপনি আসলে কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে এনসিপি যে জবাবদিহিতার কথা বলে, সেই জবাবদিহিতাটা তাদের দলের মধ্যে দুইটা ভাবে এখন পর্যন্ত আমরা বাস্তবায়ন হইতে দেখছি, এবং নির্বাচনের আগ পর্যন্ত আমার বিশ্বাস যে আমরা আগামী কয়েক মাসে এই ধরনের আরও অনেকগুলো এক্সাম্পল সেট করব, যার মাধ্যমে আসলে মানুষের ওই আস্থার জায়গাটা আমরা অর্জন করতে পারবো কেন আমরা অন্য দলগুলো থেকে ডিফারেন্ট। এক, দ্বিতীয়ত যেই দুইটা জায়গায় আমরা এক্সাম্পল সেট অলরেডি করেছি, সেটা আমি তো বললাম যে এটা এখন পর্যন্ত আমরা অন্য কোনো দলগুলোতে করতে দেখি নাই, যে একটা রাজনৈতিক দলের সভাপতি এবং সেক্রেটারি 2 মেয়াদের বেশি থাকতে পারবে না এবং তারা নির্বাচিত হবে কাউন্সিলরদের ভোটে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমরা একটা স্বচ্ছ ফিনান্সিয়াল পলিসি। আমরা এখন পর্যন্ত জানি না আসলে বাংলাদেশের রাজনীতিবিদরা কি করেন, অর্থনৈতিক যোগানটা কোত্থেকে আসে। আমরা মানে এই জিনিসটা কেন জানি না, কেন প্রশ্ন করি না, এর উত্তরও আমাদের জানা নাই। কিন্তু একটা বিষয় ওপেন সিক্রেট, যে এই যে দলীয় লেজুর বৃত্তি যারা করেন বা দলীয় যেই ক্যাডার বাহিনী থাকে, তাদের অর্থনৈতিক যোগানটা একটা, এই টাকাটা মানে স্বচ্ছ টাকা না, এটা ব্যাকডোর দিয়ে আসা টাকা, এটা সামহাও এটা জনগণের টাকা। এবং আমরা যদি একদম প্রত্যেকটা হিসাবকে সামনে এনে, বিশেষভাবে আমরা তো 5ই আগস্টের পর থেকে গত 16 বছরের অর্থনৈতিক অনেক কেলেঙ্কারির বিষয়ে সামনে আসছে, তো আমরা প্রত্যেকটা দুর্নীতির পিছনেই কিন্তু দেখছি যে দুর্নীতি করা, এই লক্ষ কোটি টাকার যেই দুর্নীতি, লক্ষ লক্ষ কোটি টাকার যে দুর্নীতি, এই পুরাটাই হচ্ছে জনগণের টাকা থেকে যায়। তো রাজনৈতিক দলগুলো যখন তাদের ফিনান্সিয়াল পলিসি স্পষ্ট করে না, জনগণের সামনে যখন তাদের অর্থের যোগান এবং একজন রাজনীতিবিদ কিভাবে অর্থ সঞ্চয় করছেন এই বিষয়টা যখন স্পষ্ট করে না, তখন কিন্তু মানুষের অনাস্থাটা তৈরি হয়। এবং এই অনাস্থাটা মানুষ সেভাবে কখনো প্রকাশ করতে না পারার বড় কারণ হচ্ছে যে এই যে ক্যাডার ভিত্তিক রাজনীতি, এই যে মাফিয়াতন্ত্র তৈরি হওয়া, একজন দলীয় নেতা বা একজন ক্ষমতাসীন নেতা যখন হবেন, তখন সে এত বড় মাফিয়া হয়ে উঠবেন যে তার অর্থের যোগানটা কোত্থেকে আসে জনগণ এই প্রশ্নটা করার মতো সাহসটুকু করতে পারে না। তো আমরা যখন এই কথা বলি যে আমরা নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে কাজ করব, তখন প্রথমেই কথা আসে যে আমরা নাগরিককে মৌলিক অধিকারটা কি সেটাকে বুঝাবো তাকে। একটা নাগরিক যখন তার অধিকারটা বুঝে পাবে, সে যখন প্রশ্ন করতে শিখবে, সে যখন জবাবদিহিতে চাইতে শিখবে, তখন কিন্তু মানুষের মধ্যে এই পরিবর্তনটুকু, আপনি যে প্রশ্নটা করলেন, সেই জায়গা থেকে অটোমেটিক্যালি একটা পরিবর্তন আমরা দেখতে পাবো। এনসিপি বাংলাদেশে নির্বাচনের মাঠে অন্যদের থেকে এগিয়ে থাকার সম্ভাবনা সৃষ্টি আমরা আশা করছি। এই দুইটাকে আমি এক্সাম্পল হিসেবে বললাম, এবং আমি তো বললাম যে আমরা সংস্কারের মাধ্যমে যে বিষয়গুলোর কথা বলছি, জনগণ তো মানে এখন পর্যন্ত যে কথাগুলো আমরা জনগণের কাছে নিয়ে গেছি, আমরা এখন পর্যন্ত জনগণকে এগুলো রিজেক্ট করতে দেখিনি। আমরা যখন বলা শুরু করলাম যে এখানে আমরা একটা মানে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চাই, এখানে বিচার বিভাগকে আমরা স্বতন্ত্র দেখতে চাই, তখন জনগণই আমাদেরকে বললো যে আমরা বাংলাদেশে আরেকটা এসকে সিনহা দেখতে চাই না। সর্বশেষ যে প্রশ্নটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এনসিপি যদি আগামীতে সরকার গঠন করে, যদি তাদের সেই পরিমাণ মানে জনগণের ম্যান্ডেট পায়, জনগণের সমর্থন পায়, তাহলে এনসিপির পররাষ্ট্রনীতি আসলে কেমন হবে? বর্তমানে আপনি খেয়াল করছেন যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিন্তু চীন, ভারত সহ বিশ্ব শক্তিগুলোর সাথে নির্ভরশীল হয়ে উঠছে। বিশেষ করে এখানে যে জিনিসটা আমি মানে বলবো যে আমাদের একটা অন্যতম স্লোগান ছিল যে দিল্লির বিরোধিতা ছিল আমাদের, কিন্তু প্রেক্ষাপট তো অনেক কিছুই মানে তৈরি করে। তো আগামীতে আসলে এনসিপি পররাষ্ট্রনীতিটা কেমন হবে? এক বাক্যে যদি বলি, এনসিপির পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশপন্থী। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমাদের যে নীতি অবলম্বন করতে হবে আমরা সেটি অবলম্বন করতে পারবো। এখন প্রশ্নের জায়গাটায় আসি, বাংলাদেশ একটা জিওপলিটিক্যাল জায়গা থেকে অথবা ভূ রাজনৈতিক জায়গা থেকে যেই অবস্থানে আছে, বাংলাদেশকে সবসময়ই বিভিন্ন রাষ্ট্র তাদের জায়গা থেকে মানে তাদের কর্তৃত্বটা এখানে স্থাপন করার চেষ্টা করেছে, তাদের সাম্রাজ্যটা এখানে গেড়ে বসার চেষ্টা করেছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশে বিভিন্ন বড় বড় রাষ্ট্রের একটা স্বার্থকেন্দ্রিক
চিন্তাভাবনা এবং এটার একটা প্রতিফলন, এটার একটা প্রচেষ্টা অপচেষ্টা যাই বলি, আমরা বিভিন্ন সময় দেখেছি। এই জায়গা থেকে আমরা মনে করি যে যখন দুটি রাষ্ট্রের স্বার্থ একটা দেশের মধ্যে থাকে, সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবে একটা নীতি হচ্ছে যে বাফার স্টেট হিসেবে ফাংশন করা, যে কোনো রাষ্ট্রের মধ্যে এককভাবে একীভূত না হয়ে তাদের স্বার্থের সাথে এককভাবে অ্যালাইনমেন্টে না গিয়ে, শেখ হাসিনা যেমনিভাবে দিল্লির সাথে পুরোপুরিভাবে দেশকে বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল এবং সে যখন বলেছেও যে এমন কিছু দিয়ে এসেছি যেটা কেউ কোনোদিন দিতেও পারবে না, হ্যাঁ, কোনোদিন ভুলতে পারবে না। তো সেই জায়গা থেকে এককভাবে কোনো রাষ্ট্রের কাছে দেশের স্বার্থকে বিক্রি না করে, যখন উভয় রাষ্ট্র বা একাধিক বড় বড় রাষ্ট্র যখন একটা দেশের মধ্যে স্বার্থকেন্দ্রিক তার চিন্তাভাবনা করে, তখন বাফার স্টেট হিসাবে দুটোর মধ্যে ব্যালেন্স করে বাংলাদেশের স্বার্থটা, নিজের দেশের স্বার্থটা যেই নীতি অবলম্বন করলে রক্ষা করা সম্ভব, সেই নীতির মধ্যেই আমরা যাব।